2024 সালের নভেম্বরের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে মাত্র 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবার পর 28 ফেব্রুয়ারি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে হোয়াইট হাউসে তার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে জেলেনস্কির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেন। এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হন, এমনকি তিনি জেলেনস্কির পরিধান করা সামরিক পোশাক নিয়ে কটাক্ষ করেন। এর এক মাস পর 30 এপ্রিল মার্কিন প্রশাসন ইউক্রেনের সাথে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ সম্পদ উত্তোলনের একচ্ছত্র অধিকার লাভ করে ওয়াশিংটন। এ সম্পর্কে ট্রাম্প নিজেই স্পষ্ট করেন যে এই খনিজ সম্পদ আহরণের মাধ্যমেই ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় করা শতাধিক বিলিয়ন ডলারের পুরো অর্থ আদায়ের একটি লাভজনক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি বৈঠকে বসার আমন্ত্রণ জানান। 2025 সালের আগস্টে আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে সেই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাম্প পুতিনকে অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন, কিন্তু পুতিন তা প্রত্যাখ্যান করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের পাল্টা প্রস্তাব দেন। পুতিনের প্রস্তাবে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিশাল অংশ চিরতরে মস্কোর কাছে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। এমনকি যে অংশগুলো এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে সেগুলো রাশিয়ার অধীনে ছেড়ে দেওয়ার দাবি তোলা হয়। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প 2025 সালের নভেম্বরে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে 28 দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে পুতিনের দাবিগুলোর অনেকাংশই প্রতিফলিত হয়। ওই পরিকল্পনায় রাশিয়ার জব্দকৃত অর্থ মার্কিন নেতৃত্বাধীন তহবিলের মাধ্যমে ইউক্রেন পুনর্গঠনে ব্যবহারের কথা বলা হয়, আর রাশিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়। তবে ট্রাম্পের এই শান্তি পরিকল্পনা ইউক্রেন এবং এর ইউরোপীয় মিত্র দেশগুলোর নেতারা মেনে নিতে পারেননি। তারা বিচলিত হয়ে ওয়াশিংটনে ছুটে যান এবং একটি পাল্টা ইউরোপীয় শান্তি প্রস্তাবের জন্য মার্কিন প্রশাসনকে বোঝাতে থাকেন। আর এই অচলাবস্থা চলমান থাকা অবস্থাতেই 2026 সালের 28 ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। ফলে বিশ্ব রাজনীতির পুরো মনোযোগ সেদিকে ঘুরে যায় এবং ট্রাম্পের ওই ইউক্রেন বিষয়ক শান্তি পরিকল্পনাটি কার্যত স্থগিত হয়ে পড়ে। বস্তুত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হবার পর বিশ্ব রাজনীতির সমীকরণ দ্রুত বদলাতে থাকে। এমন প্রেক্ষাপটে ট্রাম্পের কাছে জেলেনস্কির কদর আচমকা বৃদ্ধি পায়। সাম্প্রতিককালে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে স্বল্প সময়ের ব্যবধানে পরপর 3টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয় গত 15 জুন ফ্রান্সে আয়োজিত G7 শীর্ষ সম্মেলন উপলক্ষে। এরপর তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন উপলক্ষে 8 জুলাই তাদের মধ্যে দ্বিতীয় বৈঠকটি সম্পন্ন হয়। আর সর্বশেষ গত 28 জুলাই তারা হোয়াইট হাউসে বৈঠকে বসেন। এসব বৈঠকে ইউক্রেনকে নতুন করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে নিবিড় আলোচনা হয়, যার মূল কেন্দ্রবিন্দু ছিল রাশিয়ার ক্রমবর্ধমান মিসাইল হামলা প্রতিহত করা। উল্লেখ্য, বর্তমানে ইউক্রেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের তীব্র সংকটে ভুগছে। এই জরুরি সংকট মোকাবেলায় মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সরবরাহ এবং ইউক্রেনের মাটিতেই এর যৌথ উৎপাদনের লাইসেন্স দেওয়া নিয়ে ট্রাম্পের সাথে বিস্তারিত কথা হয়। এর পাশাপাশি ইউক্রেনের অভ্যন্তরে কম খরচের ড্রোন উৎপাদন নিয়ে যৌথ সহযোগিতার প্রস্তাবও আসে। কিন্তু এসব বিষয়ে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে আশ্বস্ত করলেও বিভিন্ন সময়ে তার বক্তব্যে স্ববিরোধী ও ধোঁয়াশাপূর্ণ মনোভাব প্রকাশ পায়। যেমন জুলাইয়ের শুরুর দিকে ন্যাটো সম্মেলনে তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে এর মাত্র কয়েকদিন পর 28 জুলাই হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি স্পষ্ট জানান যে বিষয়টি নিয়ে আলোচনা চললেও ওয়াশিংটন এখনও এই প্রস্তাবে চূড়ান্ত সম্মতি দেয়নি এবং এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির লাইসেন্স অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সতর্ক হওয়া উচিত। বস্তুত সামরিক সহায়তা দেওয়ার ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতি প্রদান এবং পরক্ষণেই অবস্থান পরিবর্তনের এই দ্বিমুখী নীতি ইউক্রেনের জন্য নতুন মার্কিন সাহায্য নিশ্চিতভাবে পাওয়া নিয়ে এক চরম অস্পষ্ট পরিস্থিতির সৃষ্টি করেছে। আসলে গত 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র এ পর্যন্ত প্রায় $195 বিলিয়ন ব্যয় করেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2025 সালের মার্চ মাসে ইউক্রেনের জন্য অর্থ ও সামরিক সহায়তা স্থগিত করেছিলেন, কিন্তু ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হবার পর মার্কিন প্রশাসন ইউক্রেনকে আবার সহায়তা দেওয়ার নীতি গ্রহণ করে। ফলে 2026 সালের মার্চে ইউক্রেনের জন্য $400 মিলিয়ন সামরিক তহবিল অবমুক্ত করা শুরু হয়।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে এ পর্যন্ত $230 বিলিয়ন বেশি আর্থিক, সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া সর্বশেষ জুলাইয়ে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আরও $60 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। বস্তুত 4 বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধে পশ্চিমা মিত্রদের এই বিপুল পরিমাণ অর্থের সিংহভাগ অংশই ব্যয় হয়েছে ইউক্রেনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করার পেছনে। যেমন ন্যাটো সদস্য দেশ নেদারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এবং নরওয়ে ইউক্রেনকে F-16 ফাইটার জেট সরবরাহ করেছে, যা ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র উড্ডয়নে সক্ষম কোনো সচল F-16 যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেনি। যুক্তরাষ্ট্র কেবল তাদের বিমান বাহিনীর অবসরে যাওয়া কিছু F-16 ইউক্রেনে পাঠিয়েছে, যা আকাশ যুদ্ধে অংশ নিতে সক্ষম নয়। তবে এই মার্কিন F-16 বিমানগুলো ন্যাটোর ওই 4 দেশের দেওয়া F-16 যুদ্ধ বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে এসব F-16 যুদ্ধ বিমানের পাশাপাশি ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড, স্লোভাকিয়া এবং নর্থ ম্যাসিডোনিয়া সোভিয়েত আমলের কিছু MiG-29 যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করেছে। তবে পশ্চিমা মিত্ররা মূলত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। যেমন যুক্তরাষ্ট্র প্যাট্রিয়ট ও নাসামস এবং জার্মানি আইরিস-টি এবং ফ্রান্স ইতালি যৌথভাবে স্যাম-টি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এছাড়া রাশিয়ার ড্রোন হামলা মোকাবেলার জন্য কয়েকটি দেশ ড্রোন প্রতিরোধ ব্যবস্থা সরবরাহ করেছে। যেমন জার্মানির গেপার্ড স্বয়ংক্রিয় বিমান বিধ্বংসী কামান এবং ব্রিটেনের ব্রিমস্টোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। এসবের পাশাপাশি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র হাইমার্স রকেট, অ্যাটাকমস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং GLSDB গ্লাইড বোমা সরবরাহ করেছে। আর ব্রিটেন ও ফ্রান্স যথাক্রমে স্টর্ম শ্যাডো এবং স্কাল্প ক্রুজ মিসাইল দিয়েছে। অন্যদিকে স্থলযুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র M1 আব্রামস, জার্মানি লেপার্ড 2 এবং ব্রিটেন চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক সরবরাহ করেছে। সেই সাথে রাশিয়ার ট্যাঙ্ক হামলার জন্য যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ জ্যাভেলিন এবং ব্রিটেন সুইডেন যৌথভাবে এনল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। এসব ছাড়াও গত 4 বছরে পশ্চিমা মিত্ররা ইউক্রেনে কয়েক হাজার সাজোয়াজান, কয়েক মিলিয়ন রাউন্ড 155 মিলিমিটার আর্টিলারি গোলা এবং বিমান বিধ্বংসী গোলাবারুদ সরবরাহ করেছে। কিন্তু এত বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করার পরও সাম্প্রতিককালে ইউক্রেনের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লক্ষণীয় বিষয় হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলেনস্কির সম্প্রতি যে 3টি বৈঠক করেছেন তার ঠিক আগে কিংবা পরে রাশিয়া ইউক্রেনের উপর ভয়াবহ হামলা পরিচালনা করে। যেমন গত জুনের G7 বৈঠকের ঠিক আগের মুহূর্তের হামলা, এরপর জুলাইয়ের ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তের বিধ্বংসী আক্রমণ এবং সর্বশেষ 28 জুলাই হোয়াইট হাউসের বৈঠকের পর কয়েকটি ধারাবাহিক হামলা। বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে একত্রিত হওয়া এবং ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের ঠিক আগে ও পরে ঘটে যাওয়া রাশিয়ার এমন হামলা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বস্তুত এর মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের প্রতি বিশেষ সতর্কবার্তা দিতে চেয়েছেন বলে প্রতীয়মান হয়। এর মধ্যে 30 জুলাইয়ের রুশ হামলাটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ছাড়াও সুদূর পশ্চিমে পোল্যান্ডের সীমান্ত অঞ্চল লিভিভ পর্যন্ত রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এমনকি কয়েকটি রুশ ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের ভূখণ্ডের অভ্যন্তরেও আছড়ে পড়ে। এর ফলে জরুরি সতর্কতার অংশ হিসাবে ন্যাটোর ফাইটার জেটগুলো পোল্যান্ডের আকাশে চক্কর দিতে শুরু করে। তবে ওই দিনের হামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে প্রতিষ্ঠিত মার্কিন ড্রোন উৎপাদন কারখানা আংশিকভাবে ধ্বংস হওয়ার ঘটনা। বস্তুত সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া নতুন নতুন অস্ত্রের উদ্ভাবন করেছে এবং সেগুলো যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে ওরেশনিক মাঝারি পাল্লার হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গেরান 3 জেট চালিত দূরপাল্লার আত্মঘাতী ড্রোন, ল্যান্ডসেট শিকারী ড্রোন এবং ভিজির ও কাতরান নামের সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী নৌ ড্রোন বা আনম্যান্ড সারফেস ভিকেল, যাকে সংক্ষেপে USV বলা হয়। উল্লেখ্য, রাশিয়ার উদ্ভাবিত ভিজির USVকে নতুন প্রজন্মের নৌ ড্রোন হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এদিকে এসব অস্ত্র ছাড়াও রাশিয়া উত্তর কোরিয়া থেকে পাওয়া নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও কয়েকটি হামলা পরিচালনা করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে দোনেৎস্ক অঞ্চলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জনপদ দখলে নেওয়ার দাবি করেছে। এছাড়া দনিপ্রো পেট্রোভস্ক সীমান্ত সংলগ্ন এলাকায় সামরিক অগ্রগতির দাবিও করেছে। আর জুলাই মাস এবং আগস্টের প্রথম সপ্তাহ জুড়ে রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে শতাধিক বেসামরিক মানুষ নিহত এবং কয়েক শতাধিক আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানানো হয়েছে।
ইউক্রেন রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং প্রযুক্তিরও শিকার হচ্ছে। ইউক্রেনীয় ড্রোনগুলো যখন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে তখন রুশ বাহিনীর সিগন্যাল জ্যামিংয়ের মাধ্যমে ড্রোনগুলোর গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রোনগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে ইউক্রেনের মিত্র দেশগুলোরই ভূখণ্ডে আশ্রে পড়ে। ইতিমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি দিকভ্রান্ত ড্রোন লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ার ভূখণ্ডে আছড়ে পড়েছে। বিশেষ করে গত মে মাসে লাটভিয়ায় একাধিক ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের ঘটনাও ঘটে। অন্যদিকে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে রাশিয়ার ড্রোনও জ্যামিংয়ের শিকার হয়ে পোল্যান্ড, রোমানিয়া এবং হাঙ্গেরিতে বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে গত মে মাসে একটি বিস্ফোরক বোঝাই রুশ ড্রোন রোমানিয়ার ভূখণ্ডে আঘাত করলে ইউরোপ জুড়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এ কারণে ইউরোপ এখন ইউক্রেনের দিকভ্রান্ত ড্রোনের অনুপ্রবেশ এবং রাশিয়ার নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা ঠেকাতে পূর্ব ইউরোপের সীমান্ত জুড়ে একটি ড্রোন ওয়াল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এতে ফিনল্যান্ড থেকে শুরু করে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়া পর্যন্ত বিস্তৃত প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ একটি আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থায় সার্বক্ষণিক নজরদারির জন্য রাডার, শক্তিশালী জ্যামিং প্রযুক্তি, অ্যান্টি ড্রোন লেজার এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সমন্বয়ে একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা আরও জোরদার করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার সামরিক বিমান ঘাঁটি, ড্রোন উৎপাদন কারখানা, সমরাস্ত্র কারখানা, গোলাবারুদের ডিপো, তেল শোধনাগার এবং জ্বালানি অবকাঠামোর লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী এসব হামলায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গত জুলাই মাসে ইউক্রেন রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের একাধিক লজিস্টিক্স গুদামে পরপর কয়েক দফা ড্রোন হামলা চালায়। এসব হামলায় অন্তত 9 জন নিহত এবং 90 জনের বেশি আহত হন। এছাড়া জুলাই মাস ও আগস্ট মাসের প্রথম সপ্তাহ জুড়ে ইউক্রেনের বিভিন্ন দূরপাল্লার ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে আরও বহু হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইউক্রেনের অভ্যন্তরে স্বল্প খরচে দূরপাল্লার ড্রোন উৎপাদনের জন্য যে একাধিক কারখানা প্রতিষ্ঠা করা হয়েছে সেসব কারখানায় উৎপাদিত ড্রোন ব্যবহার করেই ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বেশ গভীরে হামলা পরিচালনা করতে সক্ষম হচ্ছে। তবে ইউক্রেনের জন্য এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একটি কার্যকর সমাধান হিসাবে ভাবা হচ্ছে। মার্কিন লাইসেন্সের অধীনে এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে উৎপাদনের অনুমোদন দেওয়া নিয়েও আলোচনা চলেছে। যদিও এই বিষয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত ও অবস্থান এখনও স্পষ্ট নয়। আর যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে এমন অনুমোদন দিয়েও থাকে সেটি প্রকাশ্যে আনার সম্ভাবনা খুবই কম। তবে আসল সীমাবদ্ধ রয়েছে অন্যখানে, কারণ অনুমোদন মিললেও এসব ক্ষেপণাস্ত্র তৈরি, উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং সেগুলো ইউক্রেনের সামরিক ভাণ্ডারে যুক্ত করে যুদ্ধের উপযোগী করতে কয়েক মাস থেকে এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এদিকে সম্প্রতি FP5 ফ্লেমিঙ্গো নামের ইউক্রেনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমের দাবি এটি ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। তাদের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারিতে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে রাশিয়ার একটি সমরাস্ত্র কারখানায় এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এরপর জুন মাসে এই একই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রায় 900 কিলোমিটার দূরে রাশিয়ার একটি ড্রোন উৎপাদন কারখানায় হামলার খবরও প্রকাশিত হয়। পশ্চিমা গণমাধ্যমগুলো ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি করেছে। তাদের মধ্যে এটি সর্বোচ্চ প্রায় 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, 1 টনের বেশি ওয়ারহেড বহন করতে পারে। এর উৎপাদন ব্যয় মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের তুলনায় প্রায় 6 গুণ কম এবং ইউক্রেন জুড়ে এ ধরনের ক্ষেপণাস্ত্রের একাধিক গোপন উৎপাদন কেন্দ্র রয়েছে। তবে ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন এর নকশায় ব্রিটেন ভিত্তিক কিছু প্রতিষ্ঠানের প্রযুক্তিগত প্রভাব থাকতে পারে। আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা নিজেদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালানোর পরিবর্তে ইউক্রেনের অভ্যন্তরে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের কৌশল নিতে পারে, কারণ এতে পশ্চিমা দেশগুলোর উপর সরাসরি দায় বর্তাবে না এবং রাশিয়ার সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকিও তুলনামূলকভাবে কম থাকবে। এই প্রেক্ষাপটে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক
বিশ্লেষকের মতে ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্রের উন্নয়নের পেছনে পশ্চিমা মিত্রদের সহযোগিতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া আরেকটি ধারণাও রয়েছে যে পশ্চিমা মিত্রদের সরবরাহ করার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকেই মূলত ফ্লেমিঙ্গো নামে উপস্থাপন করা হচ্ছে। এদিকে উত্তর কোরিয়া এখন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে আরও সরাসরি যুক্ত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের তথ্য অনুযায়ী সম্প্রতি উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে প্রায় 30,000 অতিরিক্ত সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কিংবা প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। এর আগেও উত্তর কোরিয়া মস্কোকে সাহায্য করতে সেনা পাঠায়, তবে তা অপ্রকাশ্য ছিল। কিন্তু এখন প্রকাশ্যভাবেই সৈন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন এই সেনা মোতায়েন বাস্তবায়িত হলে ইউক্রেনের উপর সামরিক চাপ আরও বাড়তে পারে। বস্তুত ইউক্রেন এ পর্যন্ত তার মোট ভূখণ্ডের প্রায় 5 ভাগের 1 ভাগ রাশিয়ার কাছে হারিয়েছে। এর মধ্যে রাশিয়া 2014 সালেই ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় এবং 2022 সালে শুরু হওয়া যুদ্ধে দোনেস্ক, লুহান্স্ক সহ পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল দখলে নেয়। বর্তমান যুদ্ধক্ষেত্রের বাস্তবতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই অঞ্চলগুলো পুনরুদ্ধার করা ইউক্রেনের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ব রাজনীতির মনোযোগের বড় অংশ এখন মধ্যপ্রাচ্যের দিকে সরে গেছে। ফলে ইউক্রেনের প্রতি পশ্চিমা দেশগুলোর অগ্রাধিকার আগের তুলনায় কমে আসছে, যা যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং দখলকৃত অঞ্চলগুলোর উপর মস্কোর নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।